জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনার একটু স্মৃতিচারণ চাই আপনার কাছ থেকে বলেন। দেশবাসী দেখেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিশ্ববাসী দেখেছে 2013 সালের 5ই মে শাপলা চত্বর সহ আশপাশ এলাকার হৃদয় বিদারক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যগুলো, যে দৃশ্য সারা পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদিয়েছে। সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের সকল নাগরিক, তারা ভয়ঙ্কর সেই দৃশ্য অবলোকন করেছে, কিভাবে মিডিয়াকে পর্যন্ত সেখান থেকে অপসারণ করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেই হত্যাযজ্ঞে আমি ব্যক্তিগতভাবে সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সেই হত্যাযজ্ঞের অনেক ভয়াবহ দৃশ্য সচক্ষে আমরা প্রত্যক্ষ করেছি। এবং আজ প্রায় আহ, বারো 11 বছর প্রায় 11-12 বছর, এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। আমরা অনেক আমাদের শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি এবং অনেক আমাদের আপনজন, যারা তাদের আপনজনকে হারিয়েছে। মর্মান্তিকতা এখানে শেষ নয়, বরং অনেক শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বছরের পর বছর এই ফেরারি জীবন যাপন করে তারা অনেকেই সামাজিকভাবে, আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে। কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি, আমরা আবেদন করেছি। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত, এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করব, সার্বিক সহযোগিতা করবো। আমরা দেশবাসী হতাহত সম্পর্কে জি, আমি অ্যাডভোকেট SM তাসমিরুল ইসলাম। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে বিগত 2013 সালের 5 ও 6 মে তারিখে তাদের উপর চালানো গণহত্যার অভিযোগ আজকে হেফাজত ইসলামের পক্ষে অফিসিয়ালি দায়ের করতে এসেছি। আমাদের এই মামলায়, আমাদের অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50-এর অধিক অভিযোগ নামীয় এবং একই সাথে অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ খুবই সুনির্দিষ্ট। হেফাজত ইসলামের 13 দফা দাবিকে দমন 13 দফা দাবির সপক্ষে তাদের যে সমাবেশ ছিল 2013 সালের 5ই মে, সেই সমাবেশকে নির্মূল করার উদ্দেশ্যে তারা অপারেশন সিকিউর শাপলা চালিয়ে সিস্টেমেটিক ওয়েতে তারা যে নির্মূল করেছিলেন সেই অভিযোগ আমরা আজকে দায়ের করতে এসেছি। জি, বাকি উত্তর আপনারা আচ্ছা, হ্যাঁ, আপনি এবার একটু পেছনে চলে যান। ধন্যবাদ। 50-এর অধিক বলছেন। হ্যাঁ, আপনি আপনার নাম এবং পরিচয়টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে মামলা দায়ের করতে এসেছি। হেফাজতে ইসলাম এদেশের ধর্মীয় তৌহিদি জনতার, আলেম ওলামাদের একটি অরাজনৈতিক বৃহৎ সংগঠন।
আমরা 13 দফা ধর্মীয় দাবিকে সামনে রেখে শাপলা চত্বরে গণজমায়েত করেছিলাম। আমাদের এই গণজমায়েতে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী জালিম সরকার রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নিরীহ নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপরে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের উপরে যেভাবে যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ধরনের নতুন কারবালার সৃষ্টি করেছে। এই গণহত্যার বিরুদ্ধে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার কবির সহ সকল গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা, তাদের দোসর, তাদের কুশীলব যারা, সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আদালতের কাছে আমাদের আবেদন পেশ করেছি। প্রসিকিউশনের কাছে আমরা আমার ধন্যবাদ। মামুন ভাই, এবার একটু আপনি আসেন। আরেকটু বলি যে আমাদের এই মামলায় তৎকালীন যৌথ বাহিনীর বিশেষ করে বিজিবির প্রধান মেজর জেনারেল আজিজ আহমদ এবং র্যাবের প্রধান খন্দকার হাসান মাহমুদ, র্যাবের প্রধান ছিল তখন মুখলেসুর রহমান এবং পুলিশের প্রধান খন্দকার মাহমুদ, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমদ সহ আমরা যৌথ বাহিনীর যারা দায়িত্বশীল তাদের সবাইকে আসামি করা হয়েছে। অভিযোগটা আমরা গ্রহণ করেছি, এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে রাখি। কতজনকে নামে তো আলাদা একটা মামলা ইতিপূর্বে একটা করা হয়েছে, আপনারা এন্ট্রি করেছেন, তো সেটা কি এটার সাথে ট্যাগ হবে না? জি, ইতিপূর্বে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে মামলাটি হয়েছিল সেটির ব্যাপারে তদন্ত সংস্থা আমাদের কাছে একটি মতামত চেয়েছিল যে হেফাজতে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যে মানবতা বিরোধী অপরাধ বা নির্যাতন এটা এই আইনের অধীন পড়ে কিনা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আমরা সেটা নিয়ে গবেষণা করেছি, আইন পর্যালোচনা করে দেখেছি যে এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই একটি অপরাধ। সে মর্মে আমরা একটি লিখিত প্রতিবেদন তদন্ত সংস্থায় পাঠিয়েছি। না, আমার কলিগের প্রশ্নটা ছিল যে আরেকটা মামলা ছিল যে দুটো একসাথে কিনা। শুধু এই দুটো না, হেফাজত ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে আমরা সবকিছুই একই সাথে তদন্ত করি। একটা মামলা হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব কথা আমাদের হযরত মাওলানা আইজুল হক ইসলামাবাদী সাহেব, মাওলানা মামুন হক সাহেব বলে দিয়েছেন। তবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই জানা আছে আমাদের এই হত্যাকাণ্ডের পরে তখনকার এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী, উনি সংসদে দাঁড়ায় বলছিলেন যে আমরা নাকি রং মেখে সেখানে বসাছিলাম এবং চরম মিথ্যাচার করেছেন। আপনারা যেটা জানতে চেয়েছেন সংখ্যা কত, সেই সংখ্যা আমরা তদন্তের স্বার্থে এখন হয়তো পুরোপুরি সংখ্যাটা বলবো না, আমাদের কাছে আছে এবং আমরা আরো তথ্য নিচ্ছি, এটা প্রকাশ করব। তবে সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। এর দ্বারাও আপনারা বুঝে নিতে পারেন। আমরা আরো দুঃখিত যে আমাদের কিছু উলামায়ে কেরামকে নিয়ে একটা এই সুরওয়ার্দী উদ্যানে একটা সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। যাই হোক, ওখানে ওনার মানে সাময়িক উপদেষ্টা ওই জায়গায় দাঁড়ায় চরম, সাময়িক সচিব চরম মিথ্যাচার করেছেন। উনি বলছেন কোনো হতাহত হয় নাই, কোন গুলি চালানো হয় নাই, কোনো মানুষ সেখানে আহত হয় নাই, এই ধরনের মিথ্যাচার করেছেন। এবং তখনকার ওই লেডি প্রধানমন্ত্রী বলছিলেন ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিচার করা হবে। উনি এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কোনো একটা ভিডিও প্রকাশ মানে ফুটেজ দেখেন নাই, প্রকাশ করেন নাই। আমরা এখন পরিষ্কার ভাষায় বলছি, রাস্তার গাছ যারা কাটছে তারা ছাত্রলীগ যুবলীগের কর্মী,
আমাদেরকে চাপানোর জন্য, এবং এই বাইতুল মুকাররমে আগুন দিয়েছেন। আমাদের কথাবার্তাগুলি এমন ভাবে উপস্থাপন করেছেন যে আমরা নাকি কোরআন পড়েছি। আরে আমরা কোরআনকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা কেন কোরআন পড়াবো? যারা কোরআন বিদ্বেষী তারাই কোরআন পড়াইছে, তারা লাইব্রেরিতে আগুন দিছে, বাইতুল মুকাররমে আগুন দিছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়া তাণ্ডব তারা চালাইছে, কিন্তু সংসদে তারাই বলছে হেফাজতে ইসলামের তাণ্ডব। আমরা আজকে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করছে, এবং মামলা হয়েছে মানে 350 মতো। সেই মামলায় 2 বছর আমি জেলে ছিলাম, 3 বছর জেলে ছিল মৌলানা মামুনুল হক সাহেব, আজিজুল ইসলাম আদি সাহেব জেলে ছিলেন, আমাদের নাসির সাহেব জেলে ছিলেন, আমাদের অসংখ্য ওলামা একরাম জেলে ছিলেন। মিথ্যা মামলা আমাদেরকে জেলে দেওয়া হয়েছে। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি, দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাবো এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম, কোরআন, আল্লাহ রাসূল নিয়ে কেউ যাতে কটূক্তি করতে না পারে, আর সাধারণ জনগণের উপরে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড যাতে আর না হয়। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে আপনারা এখানে আসার কারণে।